পার্কটা থাকলে হয়তো পার্কের ভিতরে গিয়েই বসতাম। এখন তো পার্কটা দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না যে এখানে পার্ক আছে, আদৌ ছিল। ইট পাথরের নগরে বিনোদন কেন্দ্র থেকেও নেই সংস্কারের নামে 6 বছর ধরে বন্ধ শিশু পার্ক। গাড়ির দখলে ওয়ান্ডারল্যান্ড। ঢাকার 2 সিটির উদাসীনতায় দায়ী মত বিশেষজ্ঞের। 6 বছরের প্রতীক্ষার অবসান। ভারতের ব্রিজ হয়ে বাংলাদেশে এলো নেপালের 40 মেগাওয়াট জলবিদ্যুৎ। ত্রিপক্ষীয় চুক্তিতে প্রথম ধাপে সরবরাহ শুরু। জ্বালানি সংকট পুঁজি করে কুইক রেন্টালের নামে হরি লুট। জনগণের পকেট থেকে গেছে 1,05,000 কোটি টাকা। শুধু ধারা নয়, আইন বাতিল চায় ক্যাব। চুক্তি বাতিলের পথ খুঁজছে সরকার। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। সংস্কারের নামে দীর্ঘ 6 বছর ধরে বন্ধ রাজধানীর অন্যতম প্রধান আকর্ষণ শিশু পার্ক। আর সায়দাবাদের ওয়ান্ডারল্যান্ড পার্ক দখল করে রাখা হচ্ছে সিটি কর্পোরেশনের গাড়ি। কবে শেষ হবে সংস্কার কাজ কিংবা অন্যগুলোর কি পরিণতি হবে সে তথ্য নেই কর্তৃপক্ষের কাছেই। নগর পরিকল্পনাবিদ বলছেন, উন্নয়নের নামে বিনোদন কেন্দ্র বন্ধ রাখার দায় নিতে হবে সংশ্লিষ্টদের। মায়মুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। ইটকাঠ আর কংক্রিটের এই নগরীতে বেঁচে থাকার জন্য যতটুকু সবুজের প্রয়োজন তা দিনকে দিন হারিয়ে যাচ্ছে আধুনিকায়নের চাপে। স্বাস্থ্যকর বেঁচে থাকায় নির্মল পরিবেশের খোরাক মেটানো পার্কগুলোও যেন বিলীন হবার পথে এই মেগা সিটিতে। শিশু তো বটেই, নানান বয়সী মানুষের কোলাহলে মুখর থাকা এক সময়ের প্রাণবন্ত এই পার্কটিতে এখন শুনশান নীরবতা। কারণ প্রায় 6 বছর ধরে ঢিমেতালে সংস্কার চলছে এখানে। ফলে পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে পার্কটি। সংস্কারের নামে অযত্নে পড়ে আছে পার্কের রাইডগুলো। জানা গেছে ভূমি সংক্রান্ত জটিলতায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সংস্কার। কবে শেষ হবে কাজ তাও জানা নেই কর্তৃপক্ষের। অনেক জটিলতা ছিল। ডাম্পিং স্টেশন আছে গাড়ির, সেই গাড়িগুলোকে যদি আমরা এখান থেকে সরিয়ে দিয়ে ওই জায়গাটুকু যদি আমরা শিশু পার্কের জন্য অ্যাকোমোডেট করতে পারি, তাহলে আশা করি যে এই জায়গার ভিতরেই কিন্তু এটিকে করা সম্ভব। আধুনিকায়নের একটি বিষয় আছে, তো এটিকে মাথায় নিয়ে কিন্তু আমাদের কার্যক্রমটা আমরা একটা প্রকল্প নিয়েছিলাম। শুধু শিশু পার্কই নয়, সায়দাবাদের এই ওয়ান্ডারল্যান্ড পার্কটিও করুণ অবস্থায় ধুঁকছে। পার্কের জায়গা দখল করে রাখা হচ্ছে সিটি কর্পোরেশনের গাড়ি। একই অবস্থা সোনারগাঁ মোড়ের পান্থকুঞ্জ নামে বহুল জনপ্রিয় এই পার্কটির। এদিকে ফার্ম গেটের শহীদ আনোয়ারা পার্কটির জায়গা দখল করে তৈরি হয়েছে দোতলা মেট্রো রেলের অফিস। রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। আমি এখন একটা দোকানের সামনে একটা টুলে বসছি। পার্কটা থাকলে হয়তো পার্কের ভিতরে গিয়েই বসতাম। আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক না। এখন তো পার্কটা দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না যে এখানে পার্ক আছে, আদৌ ছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডে রয়েছে মাত্র 27টি পার্ক। আর উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডে রয়েছে মাত্র 23টি, যার অধিকাংশই ব্যবহার করার মতো নয়। নগর পরিকল্পনাবিদরা মনে করেন সংস্কার কাজ দ্রুতই শেষ করা উচিত। বিনোদন কেন্দ্রগুলো যেগুলো বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে আটকে আছে, সেগুলোকে খুব দ্রুত তার যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটাকে রিভিশন করা উচিত, যে কত দ্রুত আমরা কত অল্প টাকার মধ্য দিয়ে এই শিশু পার্ক সহ অন্যান্য পার্কগুলোকে আমরা জনগণের জন্য মুক্ত করতে পারি। অন্তত জনগণ যেন সেখানে প্রবেশ করতে পারে। তারপরে অধিকতর সংস্কার হলে সেটা ধাপে ধাপে হবে, কিন্তু পার্কে তালা মেরে উন্নয়নের নামে মানুষকে বঞ্চিত করা, এই দায়টা রাষ্ট্রকে নিতে হবে। সুস্থ সবল নতুন প্রজন্ম গড়ে তুলতে শুধু মানসম্মত আবাসনই নয়, সংস্কারের পাশাপাশি গুরুত্ব দিতে হবে যুগোপযোগী বিনোদন ব্যবস্থার দিকেও। পরামর্শ পরিকল্পনাবিদদের। মায়মুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অবসান হলো 6 বছরের প্রতীক্ষার। ভারতের ব্রিজ ব্যবহার করে বাংলাদেশে এলো নেপালের 40 মেগাওয়াট জলবিদ্যুৎ। দুপুরে ভার্চুয়ালি যৌথভাবে 3 দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরা উদ্বোধন করেন বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম। অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, ভারতের বিদ্যুৎ মন্ত্রী ও নেপালের জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রী অংশ নেন। নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে 2 দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয় 2018 সালে। তবে ভারতের মধ্য দিয়ে বিদ্যুৎ আমদানি নিশ্চিত করতে গিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় নানা জটিলতার সমাধান করতে হয়। অবশেষে গত জুনে নেপাল থেকে বিদ্যুৎ কেনার প্রস্তাব অনুমোদন করে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গত মাসে কাঠমান্ডুতে সই হয় ভারতের মধ্য দিয়ে বাংলাদেশের নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি, যার ধারাবাহিকতায় শুক্রবার শুরু হয় নেপাল থেকে বাংলাদেশের জলবিদ্যুৎ সরবরাহ।
দেশের জ্বালানি সংকট পুঁজি করে কুইক রেন্টালের নামে লুটে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। এমন সমালোচনার মধ্যেই কুইক রেন্টালকে সুরক্ষা দেয়া আইনের 2টি ধারা বাতিল করেছেন উচ্চ আদালত। শুধু ধারা নয়, পুরো আইনই বাতিল চায় ক্যাব। ব্যবসায়ীরাও পরামর্শ দিচ্ছেন প্রতিযোগিতামূলক দামে বিদ্যুৎ সরবরাহের পথে হাঁটা। জ্বালানি উপদেষ্টা জানালেন, চুক্তি বাতিল থেকে শুরু করে সব কিছুই করা হবে বুঝে শুনে। এক নম্বর চ্যালেঞ্জ যদি বলি আজকে আমাদের রপ্তানি খাতের জন্য, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, সেটা হচ্ছে জ্বালানি সংকট এবং সাথে বিদ্যুৎ। জ্বালানি সংকট আমি বলবো যে একটি ভয়াবহ সংকটে কিন্তু রূপ নিতে পারে যদি আমরা এটিকে ম্যানেজ করতে না পারি। ব্যবসায়ী থেকে অর্থনীতিবিদ, শিল্পের চাকা ঘুরিয়ে দেশের উন্নয়নে বড় বাধা হিসেবে বছরের পর বছর ধরে সামনে আনেন জ্বালানি সংকটের কথা। এই সংকট কাটাতে আবার কুইক রেন্টালের নামে কোটি কোটি টাকা অপচয় লোপাটের প্রতিবেদনও এসেছে গণমাধ্যমে, গবেষণা সংস্থার প্রতিবেদনে। বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 তৈরি করেছিল বিগত সরকার। এই আইনের অধীনে 72টি রেন্টাল ও আইপিপি কেন্দ্রের অনুমতি দেয়া হয়। এসব বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশই পান তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা। শুরু থেকেই সমালোচিত কুইক রেন্টাল এই আইনের পরিকল্পনা ও প্রচার সংক্রান্ত ধারা 6(2) ও কুইক রেন্টাল কার্যক্রমকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখতে করা 6(9) ধারাকে গেল বৃহস্পতিবার অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন উচ্চ আদালত। প্রত্যাশা আমাদের পূরণ হয়েছে। জ্বালানি খাত বিশেষজ্ঞরা বলছেন, জিম্মি হয়ে পড়া জ্বালানি খাতকে মুক্ত করতে 2-1টি ধারা নয়, পুরো আইনটি বাতিল করা উচিত। যে 2 ধারা অসাংবিধানিক বলা হয়েছে, সেই 2 ধারা বাদ হলে তাহলে আইন বৈধ হয়ে যায়। আমরা চাচ্ছি যে আইনই বৈধ। যে সমস্ত কার্যক্রম দ্বারা আমাদের জ্বালানি অধিকার খর্ব করা হয়েছে, যে প্রক্রিয়ায় হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা দীর্ঘ 1.5 দশক ধরে লুণ্ঠন হয়েছে, পাচার হয়েছে, সেই কার্যক্রম অবৈধ হবে না যদি আইন বাতিল না হয়। গবেষণা সংস্থা সিপিডির তথ্য, কুইক রেন্টাল চালাতে গিয়ে ক্যাপাসিটি চার্জের নামে 14 বছরে জনগণের পকেট থেকে হাওয়া হয়ে গেছে 1,05,000 কোটি টাকা। যদিও শিল্পের সমস্যা সমাধানে তেমন কাজেই আসেনি সরকারের দেয়া বিশাল অঙ্কের ভর্তুকি। এ অবস্থায় সরকারকে ভিন্ন পথে হাঁটার পরামর্শ দিচ্ছেন শিল্পোদ্যোক্তারা। পার্মানেন্ট লো কস্ট এনার্জির দিকে অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল এবং এটা আমদানি নির্ভর জ্বালানি না হয়ে কিছু আমাদের রিনিউয়েবল এনার্জি, কিছু কয়লা, কিছু গ্যাস, কিছু তেল, এরকম একটা মিক্সড এনার্জি সোর্স আমাদের আরো আগেই আমার মনে এখানে যাওয়াটা প্রয়োজন ছিল। এমন দাবির মধ্যেই অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা জানালেন, আদালত রায় দিলেও সহজে বের হওয়া যাবে না কুইক রেন্টাল চুক্তি থেকে। আন্তর্জাতিক যেসব চুক্তি, সেগুলো কিন্তু সহজে এগুলো থেকে বের হয়ে যাওয়া যায় না, কারণ আপনি বের হলেই ও তো মামলায় যাবে। তো ওই জন্য আমরা এগুলো খুব ধীরস্থিরভাবে আমরা এগুলো এগোচ্ছি। গেল বছর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির এক প্রতিবেদনে দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনকে কালো আইন উল্লেখ করার পর বরখাস্ত হয়েছিলেন বিভাগটির উপসচিব মোহাম্মদ মাহিদুর রহমান ও অতিরিক্ত সচিব SM হামিদুল হক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ডলার সংকটে ব্যাংকের এলসি খোলার অপারগতায় তেল, চিনির মতো ভোগ্য পণ্যের আমদানি কিছুটা কমেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। এর মধ্যে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে অন্তত 30%। এ অবস্থায় এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকগুলো উদার না হলে আসন্ন রমজানে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা ব্যবসায়ী ও ক্যাবের। শাখাউত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম কাস্টম হাউজের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে বাংলাদেশে চিনি আমদানি হয়েছে 4,38,000 মেট্রিক টন। তার বিপরীতে গত অর্থ বছরের এই সময়ে চিনি আমদানি হয়েছিল 6,45,000 মেট্রিক টন, অর্থাৎ 2,07,000 মেট্রিক টন আমদানি ঘাটতি রয়েছে। একইভাবে 1.5 লাখ মেট্রিক টন ঘাটতি রয়েছে ভোজ্য তেল, পাম অয়েল আমদানির ক্ষেত্রেও। তবে এই 4 মাসে 1 লাখ মেট্রিক টন বেশি আমদানি হয়েছে সয়াবিন। তেল এবং চিনি এগুলো আমদানি হচ্ছে এবং এগুলি আমদানির ক্ষেত্রে আমরা তড়িৎ খালাস পদ্ধতিতে যত দ্রুত সম্ভব এগুলি বন্দর থেকে আমরা ছাড়করণ করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে রমজানকে সামনে রেখে এলসি খোলা ভোগ্য পণ্যের আমদানিও শুরু হয়ে গেছে, তবে তা প্রয়োজনের তুলনায় অনেকটা কম বলে দাবি ব্যবসায়ীদের। তাছাড়া বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে অন্তত 30%। যেভাবে বাজার কমার কথা কিন্তু সেটা কমতেছে না, কারণ আন্তর্জাতিক বাজারটা বেড়ে যাওয়াতে আপনার তেলের বাজারটা কমতেছে না। ব্যাংকে টাকা দিতে পারতেছে না, এখানে সিজনে গেলে ওরা বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছে। তো সেই হিসাবে এলসিটা
গত বছর তুলনায় একটু কম হচ্ছে। বাড়তে থাকা ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং যেমন প্রয়োজন, ঠিক তেমনি প্রয়োজন এলসি খোলার জন্য ব্যাংকগুলোকে উদার হওয়ার নির্দেশ দেওয়া, আর তাতেই সরবরাহ বাড়বে বাজারে। ভোগ্যপণ্য আমদানির প্রতিবন্ধকতা কাটাতে ট্যারিফ কমানো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারপরও এলসি খোলার জটিলতায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি না ফেরায় প্রভাব পড়ছে বাজারে, আর তাই বাংলাদেশ ব্যাংকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছে ক্যাব। বাংলাদেশ ব্যাংক বিশেষ করে এলসি নিয়ে ব্যাংকের যে সংকট, এই সংকটটা দূর করার জন্য, ব্যবসায়ীদের ভিতরে আস্থা তৈরি করার জন্য বিশেষ উদ্যোগে যে সমস্ত ব্যবসায়ী আমদানি করে, আমদানিকারকের প্রয়োজনে বিশেষ ব্যবস্থায় তাদের জন্য এলসি ওপেন করা দরকার বলে আমরা মনে করছি। বাংলাদেশে বছরে 18 থেকে 20 লাখ মেট্রিক টন চিনি এবং 22 থেকে 24 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, আর রমজান মাসে বাড়তি চাহিদা থাকায় 3 থেকে 6 মাস আগেই এসব পণ্যের আমদানির এলসি খুলেন ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বকেয়া বেতন পাওয়ায় কাজে যোগ দিয়েছেন গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। এই নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের মোগরখাল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার রাজিবুল হাসান। রাজীব, 23 দিন পর উৎপাদনে ফিরেছে এই টিএনজেড পোশাক কারখানাটি। সেই কারখানায় আপনারা জানেন যে শ্রমিকরা বকেয়া বেতনের জন্য ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছিল 3 দিনেরও বেশি। টানা 3 দিনে অচল অবস্থা তৈরি হয়েছিল শিল্পনগরী গাজীপুর এবং মহাসড়কের স্থবিরতা নেমে এসেছিল। সেই ঘটনার পর মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে তারপর তাদের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে আসলে এই গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শ্রমিকরা তাদের 1 মাসের বকেয়া বেতন পান। এরপর কিন্তু আজকে সকাল 8টার সময় তারা তাদের যে কর্মস্থলে স্বাভাবিক পরিবেশ সেটিতে কিন্তু ফিরে আসেন। অর্থাৎ কিছুক্ষণ আগেই আমার পেছনে যে কারখানাটি রয়েছে টিএনজেড কারখানা, এই কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে ঢুকেছেন এবং এখন এই মুহূর্তে কাজ করছেন খুব স্বাভাবিকভাবেই। অর্থাৎ এই কারখানাটি এটি কিন্তু প্রায় 23 দিন উৎপাদন থেকে দূরে ছিল এবং একরকম স্থবিরতা নেমে এসেছিল। এই টিএনজেড গ্রুপের 5টি কারখানা রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের এই মুগরখাল সহ আশপাশের এলাকায়, এবং এই 5টি কারখানায় কিন্তু আজকে স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম শুরু করেছেন। কিছুক্ষণ আগে আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে রোববার অর্থাৎ আরও 2 দিন পর তাদের টাকা দেওয়ার ডেট ছিল, কিন্তু এর আগেই তারা টাকা পেয়ে গিয়েছে। অর্থাৎ বেতন বকেয়া যেটি রয়েছিল সেটা 1 মাসের বকেয়া বেতন পেয়ে গিয়েছে। আরও একটি বকেয়া বেতন রয়েছে যেটি চলতি মাসের 30 তারিখের আগে যে কোনো সময় পরিশোধের কথা শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্তে এসেছিল, সেটিও তারা আশাবাদী। তবে শ্রমিকরা বলছেন যে এই যে এতদিন পর আসলে তারা কাজে যোগদান করেছেন, তারা এখন থেকে খুবই মনোযোগী হয়ে আসলে উৎপাদন কার্যক্রম সেটি চালিয়ে যাবে এবং তাদের যে ধরনের সমস্যা ছিল বাসা ভাড়া, বাড়ি ভাড়া কিংবা দোকানের বাকি, সেটা অনেকাংশেই দিতে পেরেছেন এবং সেটি পরিশোধ করার পর তারা খুব স্বাচ্ছন্দ্যে স্বাভাবিকভাবেই তাদের যে শিল্প কারখানা সেখানে আসলে যোগদান করেছেন। একটু শেষ করছি বলে, অন্য যে পোশাক কারখানাগুলো রয়েছে গাজীপুরে সেই পোশাক কারখানাগুলোতেও খুবই স্বাভাবিকভাবে কিন্তু উৎপাদন চলছে। মোটামুটি এই ছিল শিল্প অধ্যুষিত গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে। আজ পহেলা অগ্রহায়ণ। নতুন ধান ঘরে তোলার পর সেই ধানের চাল দিয়ে পিঠাপুলি ও পায়েস বানিয়ে নবান্ন উৎসবে মাতেন কৃষাণীরা। কৃষি নির্ভর এই জনপদে নবান্ন সুখ সমৃদ্ধির বার্তা হিসেবে ধরা দেয় তাদের কাছে। নতুন ধান ঘরে তোলার উচ্ছ্বাস ছড়িয়ে যায় ঘরে ঘরে। চলে সপ্তাহ ধরে অতিথি আনা নেয়া নানা পালা পার্বণ। এমআর রকেট রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। হলুদ আভা ছড়ানো পাকা ধানের বিস্তৃত মাঠে দোল খাচ্ছে কৃষকের ঘাম ঝরা স্বপ্ন। অন্তত 120 দিন নিবিড় পরিচর্যার পর সোনালী ফসল ঘরে তোলায় ব্যস্ততা চাষিদের। বরেন্দ্র জনপদে কৃষকের ঘরে হেমন্ত আসে সুখ সমৃদ্ধির বার্তা নিয়ে। পহেলা ফাল্গুন থেকে শুরু হয় আনন্দ উচ্ছ্বাসের সেই যাত্রা। ঘরে ঘরে চলে নবান্ন উৎসবের আমেজ।
আমন ধান কেটে তোলার পর সেই ধানে প্রস্তুত চালে প্রথম রান্নার আয়োজনের নাম নবান্ন উৎসব। বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জড়িয়ে রয়েছে এর সঙ্গে। কৃষি নির্ভর এই জনপদে কৃষি জমির সঙ্গে নিবিড় সম্পর্কের সূত্রই নবান্ন হয়ে উঠেছে আবহমান বাংলার লোকায়ত উৎসব। নবান্ন করা পিঠা পানি খাওয়ার জন্য এটা প্রস্তুতি এই নতুন ধানের করা হয় আমাদের। গতবারের থেকে এবার ফলন ভালো আছে। অনেক ধরনের পিঠা আমরা এই শীত এলেই মনে হয় যে পিঠের আমেজ শুরু হয়ে যায়, পিঠে খাওয়ার ধুম পড়ে যায়। নবান্নকে ঘিরে কিষাণ বধুরা নতুন ধানের সিদ্ধ চাল দিয়ে আটা তৈরি করেন। ধান ভানার ঢেকির তালে মুখর হয় বাড়ি রাঙিনা। নতুন চালের পিঠাপুলি, ক্ষীর, পায়েস তৈরিতে পড়ে যায় ধুম। নবান্নের বাহারি সব খাবারের সেই উচ্ছ্বাস লোকালয় ছাপিয়ে ছড়িয়ে পড়ে শহরেও। শত বছরের এমন ঐতিহ্য এ জনপদের মানুষের কাছে মর্যাদা ও গৌরবের। নওগাঁতেই এই উৎসবটি প্রতি বছর পালন করে আসে সারা দিন ব্যাপী। নবান্ন এটি একেবারে আমাদের লোকজ উৎসব। পৃথিবী যতই অত্যাধুনিক বা আধুনিক হোক না কেন, এই উৎসবকে কখনো আবাহন বাঙালি এবং বাংলার মানুষ, বিশেষ করে বন অঞ্চলের মানুষ এই উৎসবকে কখনো ভুলে থাকতে পারে না। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মাঠ থেকে কৃষকের ঘরে উঠবে ধান। চলতি বছর জেলায় 8,60,000 মেট্রিক টন ধান পাওয়ার আশা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নবান্ন উৎসবের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আছেন সহকর্মী ফারজানা লিনা এবং নওগাঁর সমবায় চত্বরে আছেন এমআর রকি। সরাসরি শুরুতেই যাচ্ছে লিনার কাছে। লিনা, এসো মিলিত সবে নবান্নের উৎসবে, এই প্রতিপাদ্য নিয়ে এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজিত হয়েছে 26তম নবান্ন উৎসব 1431। এবছরও মূলত নবান্ন উৎসব যেটি হয়, যে বাংলার কৃষিজীবী মানুষের সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই নবান্ন উৎসব। অগ্রহায়ণ মাসের যে প্রধান যে শস্য আমন ধান সেটিকে তার যে আমন ধান কাটার পরে নতুন চাল ঘরে ওঠার পরে যে প্রথম ভাত রান্না করা হয়, সেটিকে কেন্দ্র করেই এই উৎসব। যদিও গ্রামীণ সংস্কৃতিতে এই উৎসবের আমেজ তার জৌলুস কিছুটা হারালেও ঢাকার যে যান্ত্রিক জীবন, সেই যান্ত্রিক জীবনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বছরের পর বছর ধরে আয়োজিত হচ্ছে এই উৎসব। মূলত কৃষকের মুখের যে হাসি, যে আনন্দ, সেটিকে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই আয়োজন। আজ সকাল 7:30টায় বাঁশি বাজার মধ্য দিয়ে শুরু হয় নবান্ন উৎসবের এই আয়োজনের আজকের আনুষ্ঠানিকতা। এবং এই যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়ে একেবারে রাত 8:30 পর্যন্ত চলবে। মূলত অনুষ্ঠানটিকে দুভাগে ভাগ করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথম ভাগের পরিবেশনা এবং দুপুর 2টা থেকে রাত 8:30 পর্যন্ত অনুষ্ঠানের দ্বিতীয় ভাগের পরিবেশনা। এবং এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে একেবারে বাংলার চিরায়ত সংস্কৃতির কথা ভাবলেই যে পিঠাপুলির কথা আমাদের চোখে ভেসে ওঠে। সেই পিঠাপুলি কিন্তু আপনি পেয়ে যাবেন এই উৎসবে। এখানে বাংলার যে বিভিন্ন ধরনের পিঠাপুলি, সেটি জয়নুল গ্যালারির পাশেই সেই পিঠার আয়োজন করা হয়েছে। এখানে আসলে নানা ধরনের বাহারি পিঠা পাওয়া যাবে এবং সকাল থেকে বাঁশির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনের পর থেকে একে একে বিভিন্ন সংগঠন যৌথভাবে এবং এককভাবেও বিভিন্ন শিল্পীরা তাদের পরিবেশনা ধীরে ধীরে কিন্তু উপস্থাপন করছেন বাহারি রঙের পোশাকে, শাড়িতে এবং পাঞ্জাবিতে। এখানে শিল্পীরা নিজেদেরকে সজ্জিত করে অনুষ্ঠানটিকে আরও বেশি রঙিন করে তুলছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে সকাল থেকেই কিন্তু দর্শকের আনাগোনা ছিল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকের সংখ্যা কিন্তু আরও বাড়ছে। দর্শক, এবারে আমরা চলে যাচ্ছি নওগাঁর নবান্ন উৎসবের সহকর্মী রকিবের কাছে।
আবহন বাংলার চিরায়ত এই লোকায়ত উৎসব বরেন্দ্র অঞ্চলে কিন্তু আলাদা একটা বৈচিত্র্যতা নিয়ে আসে। হেমন্তের প্রথম এই দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখা হয় কিন্তু কৃষকের ঘরে। নতুন ধান কেটে তোলার পর যে উচ্ছ্বাস, যে আনন্দ, সেই আনন্দ কিন্তু বরেন্দ্র অঞ্চলে পুরো সপ্তাহ জুড়েই চলে এবং এই আনন্দকে মাতিয়ে তুলতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীরা কিন্তু এই মুহূর্তে তাদের নবান্নকে বরণ করে নেওয়ার একটা পালা পার্বণ পরিচালনা করছেন। শিল্পীরা আসলে গানের মধ্য দিয়ে তাদের যে বাঙালির শত বছরের যে ঐতিহ্য, শত বছরের যে লোকায়ত চিরে এই যে ধান ঘরে তোলার আনন্দ তা কিন্তু মাতিয়ে তোলেন। জেলার শিল্পীদের পাশাপাশি বরেন্দ্রর ঘরে ঘরে কিন্তু এই মুহূর্তে নতুন ধান কেটে তোলার অতিথি আনা নেওয়ার পালা পার্বণ, এটা দীর্ঘদিনের একটা রেওয়াজ এবং বরেন্দ্র অঞ্চলে আসলে এই জনপদের মানুষের সুখ সমৃদ্ধি চিন্তা চেতনায় জড়িয়ে রয়েছে কিন্তু কৃষি ভিত্তিক এবং এই কৃষিকে ঘিরেই তাদের বাৎসরিক যে জীবন প্রবাহ সেটা কিন্তু পরিচালনা করা হয়ে থাকে। তবে অগ্রহায়ণের এই নবান্ন পাশাপাশি শীতের ইমেজ, ঘরে ঘরে আসলে তাদের যে বিভিন্ন ধরনের পিঠা পুলির আয়োজন, এই উৎসব কিন্তু বরেন্দ্র অঞ্চলকে আলাদাভাবে আলাদা মর্যাদা এবং গৌরবের মনে করে জেলাবাসী। প্রতি বছরই করা হলো, এবছর কিন্তু বেশ উৎসবের আমেজের সাথে প্রতিপালিত হচ্ছে। দিনব্যাপী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করার এখানে কর্মসূচি নিয়েছে সাংস্কৃতিক শিল্পীরা। তবে জেলায় এবছর আমন ধানের যে আগাম যে ধান কেটে তোলা তা কিন্তু শুরু হয়েছে। তবে আজকে আনুষ্ঠানিকভাবে এই ধানের যে যাত্রা, ধান এবং নতুন ধানের পিঠা করে সেটা অতিথিদের মাঝে সরবরাহ করা এবং বিভিন্ন প্রার্থনার মাধ্যমে এই নবান্নকে স্মরণীয় করে রাখা, এটা বাঙালি বা এই জনপদের মানুষের কিন্তু অনেক পুরনো একটি কালচার এবং এই কালচারকে লালন করাটা এখানকার মানুষের কাছে অনেকটা তারা ভিন্নভাবে স্মরণ এবং বরণ করে নিয়ে থাকেন। তবে আমরা দেখছিলাম জেলায় এবার ধানের যে জমি, এই জমিগুলোতে কিছুটা বালাই ছিল, তারপরও কৃষকের কিন্তু উচ্ছ্বাস রয়েছে। নতুন ধান এবং আমন ধানের যে এই কেটে তোলার যে মাঠ জুড়ে এখন প্রাণান্তকর একটা প্রচেষ্টা, কর্মচাঞ্চল্য কিন্তু বিরাজ করছে এবং আমন ধানের পাশাপাশি হালকা শীতের ইমেজ বিরাজ করছে বরেন্দ্র জনপদে। প্রতি বছরই আসলে এবার কিন্তু ভিন্নভাবে সেটাকে ধরা দিয়েছে এবং এই বরেন্দ্র অঞ্চলের নবান্ন মানে কিন্তু একটা বৈচিত্র্যতা, গ্রামীণ আবহ, সংস্কৃতি, অতিথিদের সাথে এই আনন্দকে ভাগাভাগি করে নেওয়া, বিভিন্ন উৎসব থাকে, বিভিন্ন পালা পার্বণ থাকে, গ্রামীণ লোকজ মেলা বসে এবং সব মিলে কিন্তু একটা বর্ণাঢ্য উৎসবের আমেজের মধ্য দিয়ে এই নবান্নকে কিন্তু স্মরণীয় এবং বরণীয় করে রাখে বরেন্দ্রবাসী। তো এই ছিল নওগাঁর সার্বিক ধান কেটে তোলা নবান্নের খবর আমার কাছে। নওগাঁ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানছিলাম নবান্ন উৎসবের সবশেষ খবর। দেখছেন সকালের সময়। খাগড়াছড়ির 15টি গ্রামে ছিল না কোনো মাধ্যমিক বিদ্যালয়, এজন্য পায়ে হেঁটে 12 কিলোমিটার দূরের স্কুলে যেতে হতো শিক্ষার্থীদের। দীর্ঘদিন পরে হলেও জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার আলোয় আলোকিত হতে যাচ্ছে দীঘিনালার লম্বাছড়া সহ কয়েকটি এলাকা। আগামী বছর জানুয়ারি থেকে পুরোদমে শুরু হবে বিদ্যালয়টির কার্যক্রম। জিতেন বড়ুয়ার তথ্য ছবিতে আরও একটি রিপোর্ট। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে কোমলমতি শিক্ষার্থীরা যাচ্ছে স্কুলে। একটি মাধ্যমিক বিদ্যালয়ের অভাবে এতদিন অনেকেই বঞ্চিত ছিল শিক্ষার আলো থেকে। স্বাধীন বাংলাদেশের 53 বছর পরও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লম্বাছড়া সহ আশপাশের 15টি গ্রামে গড়ে ওঠেনি মাধ্যমিক বিদ্যালয়। এসব এলাকার শিক্ষার্থীদের প্রাথমিক পাঠ শেষে যেতে হতো 12 কিলোমিটার দূরের ছোট মেরুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অথবা দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে। এতে অনেক শিক্ষার্থীর মাধ্যমিক পাঠ অপূর্ণই থেকে যেত। ঝরে পড়া এসব শিক্ষার্থীরা সমাজে রাখতে পারত না তেমন কোনো ভূমিকা। এলাকাবাসীর দাবির মুখে 2023 সালের ডিসেম্বরে জেলা প্রশাসন লম্বাছড়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। প্রতিষ্ঠানটির নাম দেয়া হয় জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ। 10 মাসের মধ্যেই কয়েকজন শিক্ষার্থী নিয়ে শুরু হয় পাঠদান। গত সপ্তাহে বিদ্যালয়টির নতুন আরেকটি ভবন নির্মাণ করে বুঝিয়ে দেয়া হয় প্রতিষ্ঠানটিকে। দীর্ঘদিন পর হলেও উচ্চ মাধ্যমিক শিক্ষার সুযোগ হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। বর্ষা বাদল বৃষ্টি হওয়ায় জন্য আমি স্কুলে ঠিক মতো যেতে পারছি না। আমার হাই স্কুল যেতে অনেক কষ্ট হয়। লম্বাছড়া জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ হওয়াতে আমি ঠিক মতো স্কুলে যেতে পারবো। স্কুলটা হওয়ার পরে এখন আমাদের সুবিধা হয়েছে, আর প্রাইমারি থেকে জোরে পড়বে না। শুরুতে শিক্ষার্থী আমরা 42 জন পেয়েছি। আশা করি ধাপে ধাপে
আমাদের শিক্ষার্থী অনেক বাড়বে। দুর্গম এলাকার শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে দ্রুতই একটি আবাসিক ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এর মাধ্যমে এই এলাকার বিদ্যুৎ, রাস্তাঘাট, অন্যান্য যে অবকাঠামো সকল কিছু উন্নয়ন হবে এবং এই বিদ্যালয় হবে এই এলাকার উন্নয়নের একটি কেন্দ্রবিন্দু। স্কুলকে কেন্দ্র করে যাতে উদ্যোক্তা সৃষ্টি হয় সেজন্য আমরা প্রশিক্ষণ ইনস্টিটিউট আমরা স্থাপন করব, কম্পিউটার ল্যাব স্থাপন করব। বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য 1 একর জমি দান করেন নয়নময় ত্রিপুরা নামে এক চিকিৎসক, আর এটি নির্মাণে ব্যয় হয় 25 লাখ টাকা। সময় সংবাদ, খাগড়াছড়ি। নৌবন্দর ঘোষণার এক যুগেরও বেশি সময় পর মেঘনা তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুরু হয়েছে নির্মাণ কাজ। এতে বন্দর দিয়ে বছরে অন্তত 10 লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করা যাবে। ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ আশপাশের 12 জেলার ব্যবসায়ীরা সুফল পাবে, গুরুত্ব বাড়বে আন্তর্জাতিকভাবেও। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর অর্থনৈতিকভাবে ব্যবসার গতি ত্বরান্বিত করতে 2010 সালে নৌবন্দর ঘোষণা করা হয়। অথচ এক যুগের বেশি সময় কেটে গেলেও হয়নি আধুনিক মানের কোনো জেটি। বছরের পর বছর ধরে জরাজীর্ণ দুটি অস্থায়ী জেটিতে চলে হাজার হাজার মেট্রিক টন পণ্য ওঠানামার কাজ। এতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হতো ব্যবসায়ীরা। দীর্ঘদিনের দাবির মুখে 3টি আধুনিক মানের জেটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। যে প্রকল্পের কাজ শুরু হয় 2023 সালে 17 আগস্ট। তবে ভূমি অধিগ্রহণ জটিলতা থাকায় 8 মাস পর চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয় বন্দরটির দৃশ্যমান কার্যক্রম। এতে পূর্বাঞ্চলের ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ আশপাশের 12 জেলার ব্যবসায়ীরা সুফল পাবেন। পাশাপাশি অভ্যন্তরীণ পণ্য রপ্তানিতেও ভোগান্তি কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা। এখন যে কার্গো জটিলতা আছে, মাল উড়ান রুটে যে সমস্যা হচ্ছে, এগুলো অনেকটা কমে যাবে। বিভিন্ন দেশে বিদেশের মালামাল যাবে, রোড আনরোড হবে, আমার এলাকার মানুষের কর্মসংস্থান বাড়বে। বন্দরটির কাজ শেষ হলে আন্তর্জাতিকভাবেও গুরুত্ব বাড়বে আশা কর্তৃপক্ষের। বছরে অন্তত 10 লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করা যাবে। কার্গো এখানে আসবে, কার্গো ভিড়বে, কার্গো মাল লোডিং আনলোডিং হবে, সেটার এই ফ্যাসিলিটিটা আমাদের এখানে একটা মডার্ন ফ্যাসিলিটি হবে। যখন নাকি ফ্যাসিলিটি বৃদ্ধি পাবে তখন অবশ্যই সেই ফ্যাসিলিটিটা সবাই ইউজ করতে চাবে। সেই অনুযায়ী আমার অবশ্যই পসিবিলিটি ধীরে ধীরে এটা বাড়বে। 2026 সালে জুনে বিশ্বব্যাংকের অর্থায়নে 5 একরের বেশি জায়গার উপর 210 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নির্মাণাধীন আশুগঞ্জ নৌবন্দরটির কাজ শেষ হলে আন্তর্দেশীয় বাণিজ্যের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে বাড়বে এই বন্দরের গুরুত্ব, এমনটি মনে করছেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ভূপ্রকৃতি ও বৈচিত্র্যময় সংস্কৃতিতে অনন্য রাঙামাটি, অথচ জেলার পর্যটন শিল্প বিকাশে অপার সম্ভাবনা থাকলেও নেই সরকারি উদ্যোগ। এতে পর্যটন খাতে রাজস্ব হারাচ্ছে সরকার। উদ্যোক্তাদের দাবি, নিয়ম সহজ করা সহ ঋণ সুবিধা মিললে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে পাহাড়ি জনপদ। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। কাপ্তাই হ্রদের নীল জলরাশি, সুবিশাল সবুজ পাহাড় আর নীল আকাশের সাদা মেঘের ভেলা, নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ নয়নাভিরাম এই সৃষ্টি যে কাউকে সহজেই বিমোহিত করে। এমন মোহিত রূপ দেখতে প্রতি বছর লাখো পর্যটক ভিড় জমায় পাহাড়ি জনপদ রাঙামাটিতে। অথচ পর্যটনের অপার সম্ভাবনা থাকার পরও এই অঞ্চলে সরকারিভাবে নেই কোনো উদ্যোগ। সম্প্রতি ব্যক্তি পর্যায়ে বেশ কিছু রিসোর্ট, হাউসবোট সেবা চালু হয়েছে। উদ্যোক্তাদের দাবি, সরকারি উদ্যোগ, বিধিবিধান, বিদেশি পর্যটক আগমনের নীতিমালা শিথিল, ব্যাংক ঋণ সহজীকরণ সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা গেলে রাঙামাটি পর্যটন খাতের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকার উদ্যোক্তাদের সাথে কিভাবে সেটাকে আরো সমন্বয় ঘটানো যায়, এই কাজটা করা দরকার। কক্সবাজার থেকে বা বান্দরবান থেকে এখানে যদি ইন্টারসিটি একটা ভালো কানেক্টিভিটি থাকে ট্রান্সপোর্টের মধ্যে, একটা সংস্করণ দরকার, সেটা যদি সরকারিভাবে নেওয়া হতো আমার মনে হয় এখানে রাঙামাটির পর্যটনটা আরো অনেক বেশি এগিয়ে যেত। ঋণ প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা নিরসন সহ আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। ইতিমধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে পার্বত্য মন্ত্রণালয়ে 1200 কোটি টাকার পর্যটন উন্নয়ন পরিকল্পনা দাখিল করা হয়েছে। কোথায় প্রতিবন্ধকতা রয়েছে সেই বিষয়গুলো যদি আমার সামনে উপস্থাপন করে, তাহলে আমি ব্যাংকের সাথে কথা বলে দেখবো যে কোথায় প্রতিবন্ধকতা আছে এবং কিভাবে সেই সমস্যাটা সমাধান করা যায়, সেই বিষয়ে তখন আমি উদ্যোগ গ্রহণ করব।
রাঙামাটিতে ব্যক্তি পর্যায়ে শতাধিক রিসোর্ট ও 11টি হাউস বোট থাকলেও সরকারি পর্যায়ে একটি ঝুলন্ত সেতু ও মোটেল ছাড়া কোনো স্থাপনা নেই। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জয় লাভ করেও স্বেচ্ছাচারিতা করার সুযোগ নেই ডোনাল্ড ট্রাম্পের। তুমুল সমালোচনা সত্ত্বেও নিজের পছন্দমতো মন্ত্রিসভায় বিতর্কিত ব্যক্তিদের ঠাঁই করে দেয়ায় বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে ইতিহাস বলছে মার্কিন নির্বাচনী ব্যবস্থায় তার স্বেচ্ছাচারিতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আবার দ্বিতীয় দফায় ক্ষমতা লাভের পর ট্রাম্প প্রথমবারের চেয়ে চতুরভাবে মার্কিন রাজনীতির উপর নিয়ন্ত্রণ আনবে, এমনটাও ধারণা অনেকের। নির্বাচনের রাতে বিজয়ী ট্রাম্প বলেন যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা তিনি রক্ষা করবেন। মার্কিন কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ জয়লাভ এবং দুই কক্ষেরই সম্পূর্ণ ক্ষমতা লাভের পর এই প্রতিশ্রুতি পূরণের সুযোগ পাচ্ছেন তিনি। তবে ট্রাম্পের উপর আস্থা রেখে যারা তার হাতে ক্ষমতা তুলে দিয়েছেন, মন্ত্রিসভায় বিতর্কিত ব্যক্তিদের ঠাঁই করে দেয় উদ্বেগ ছড়াচ্ছে তাদের মধ্যে। ক্ষমতা হাতে পেয়ে এই রিপাবলিকান নেতা এর অপব্যবহার করতে পারেন এমন শঙ্কা তাদের। তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী মার্কিন শাসন ব্যবস্থায় ট্রাম্পের স্বেচ্ছাচারিতার পথে বিপত্তি সৃষ্টি করতে পারে, বিশেষ করে যেহেতু ক্ষমতা লাভের 2 বছর পর মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দলের আসন হারানোর শঙ্কা থাকে। তাই প্রথম 2 বছর গভর্নিং ট্রাইফেক্টা বা কংগ্রেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাতে থাকলেও প্রেসিডেন্টের সিদ্ধান্তকে বেদবাক্য বলে মেনে নেয়ার সুযোগ নেই। ট্রাম্পের প্রথম দফার সরকারের ইতিহাস ঘাটলেও তার নজির পাওয়া যায়। ওবামা কেয়ার বাতিল, অবকাঠামো বিল পাশের মতো ইস্যুগুলোতে তার দলের লোকেরাই সংসদে ভেটো দিয়ে বাতিল করে দেয়, যেখানে বিরোধী দলীয় নেতা জো বাইডেনের প্রস্তাবিত বেশ কিছু বিল পাশ হতে দেখা যায়। এছাড়াও মার্কিন কংগ্রেসে বিল পাশ করানোর জন্য 3/5 অর্থাৎ 60টি ভোটের প্রয়োজন হয়। অন্যথায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতাসীন দলকে সিনেটে বিল পাশ করতে যাবতীয় নিয়ম মেনে এগোতে হয়। এতে আইন প্রণয়নে দেরি করার সুযোগ পায় বিরোধী দল। তবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের প্রথম দফার বিপত্তিগুলো এ দফায় তার পথে বাধা সৃষ্টির সম্ভাবনা কম। এর মতে ট্রাম্পের প্রথম সরকার ব্যবস্থায় তার সবচেয়ে বড় অর্জন ছিল সুপ্রিম কোর্টে 3 জন কনজারভেটিভের অবস্থান নিশ্চিত করা। এতে অন্তত কয়েক দশকের জন্য আইন বিভাগের 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে সক্ষম হয়েছেন তিনি। এছাড়া সিনেটের রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ, যা এবারের শাসনামলে তার বড় বড় পরিকল্পনাগুলো বাস্তবায়নে সাহায্য করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নেওয়া হাজারো বাংলাদেশি এখন চরম সংকটে আছেন। বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি আর কালো বাজারি সিন্ডিকেটের দৌরাত্ম্যে ওমরা যাত্রীদের স্বপ্ন ভঙ্গ হওয়ার উপক্রম হয়েছে। কেবল ওমরা নয়, সৌদিগামী সাধারণ যাত্রীদের টিকিটেরও একই অবস্থা। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিরা। আরিফুল রহমানের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ থেকে প্রতি বছর সৌদি আরবে পবিত্র ওমরা হজ পালনে যান অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। এবার টিকিটের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। বিমানের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কিছু এজেন্সি ও কালোবাজারিরা এই সংকট সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে। বিমানের অফিসে ধর্ণা দিয়েও সমাধান পাননি বলে জানান ভুক্তভোগীরা। তবে বেশি টাকা দিলে নির্দিষ্ট কিছু এজেন্সির মাধ্যমে টিকিট পাওয়া যাচ্ছে বলে জানান অনেকে। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের পরিবার পরিজনকে ওমরা পালনে সৌদি আরবে নেওয়ার ইচ্ছা থাকলেও অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানান কেউ কেউ। আমরা চাই আমাদের ফ্যামিলি ওমরা করানোর জন্য সৌদি আরব আনতে। টিকিটের যে কালোবাজারি এবং টিকিটের যে দাম বাড়ছে, এতে আমরা কোনো ফ্যামিলি সৌদি আরব আনতে পারতেছি না। বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট কর্মকর্তা, সরকার সহকারে সকলের কাছে আমরা একল আবেদন জানাচ্ছি আমাদের এই সিন্ডিকেট ভাঙার জন্য। এদিকে বাংলাদেশ বিমান ছাড়াও বিদেশি এয়ারলাইন্সগুলোতেও যাত্রীর নাম বা পাসপোর্ট নম্বর ছাড়াই টিকিট ব্লক করে রাখা হচ্ছে। এতে টিকিটের ঘাটতি দেখা দিচ্ছে। এতেও সাধারণ যাত্রীদের টিকিট কিনতে গুনতে হচ্ছে বাড়তি 17 থেকে 20,000 টাকা। সৌদি প্রবাসীদের দাবি, সিন্ডিকেট ভাঙতে না পারলে সাধারণ মানুষের ওমরা পালন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পার্কটা থাকলে হয়তো পার্কের ভিতরে গিয়েই বসতাম। এখন তো পার্কটা দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না যে এখানে পার্ক আছে, আদৌ ছিল।
ইট পাথরের নগরে বিনোদন কেন্দ্র থেকেও নেই, সংস্কারের নামে 6 বছর ধরে বন্ধ শিশু পার্ক, গাড়ির দখলে ওয়ান্ডারল্যান্ড। ঢাকার 2 সিটির উদাসীনতায় দায়ী মত বিশেষজ্ঞের। এবং 6 বছরের প্রতীক্ষার অবসান, ভারতের ব্রিজ হয়ে বাংলাদেশে এলো নেপালের 40 মেগাওয়াট জলবিদ্যুৎ। ত্রিপক্ষীয় চুক্তিতে প্রথম ধাপে সরবরাহ শুরু। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।